নমস্কার। আসলে আমি অন্য আরেকজনের মোবাইল থেকে লাইভ করছি। 7:30টায় আসার কথা ছিল আপনাদের সঙ্গে। আমি পারিনি, কারণ হলো আহ, যান্ত্রিক গোলযোগের জন্য। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? শতদলদা, শতদলদা কে আছেন? বুঝতে পারছি না। শতদলদা, শব্দ যাচ্ছে আমার? কিছুই বুঝতে পারছি না। আহ, হ্যাঁ, শতদলদা নমস্কার। আহ, আসলে আজকে 7:30টায় আমার আসার কথা ছিল। যান্ত্রিক গোলযোগের জন্য পারলাম না। খুব ত্রুটি হয়ে গেল। আহ, আসলে বন্ধু গ্রুপ থেকে আমাকে লাইভে আসার জন্যে কবি শতদল আচার্য দা বলেছিলেন। আমিও ভেবেছিলাম খুব স্বাভাবিকভাবেই অন্যান্য সময়ে যেভাবে অন্য গ্রুপেদের সঙ্গে আমি ফেসবুক লাইভে গেছি অথবা নিজে লাইভ প্রোগ্রাম করেছি, এখানেও সম্ভব হবে, কিন্তু পারিনি। কি যেন আমার মোবাইলে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। তো যারা এতক্ষণ অপেক্ষা করেছেন, প্রায় আধ ঘন্টা সময় তো পেরিয়ে গেল। আপনাদের বন্ধুরা দেখবে শতদলদা, তাই আহ, আপনিও অনেকক্ষণ চেষ্টা করেছেন। আসলে আহ, চেষ্টা ছিল উভয়েরই। আপনিও যথেষ্ট চেষ্টা করেছেন আমাকে এই লাইভ প্রোগ্রামে যুক্ত করবার জন্যে, কিন্তু আহ, আমার মোবাইলে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় হয়তো হয়ে ওঠেনি। সে যাই হোক, কথা ছিল কবিতা পড়ব। এখন ভারতবর্ষ এবং পৃথিবীর অবস্থা ভালো নয়। চারিদিকে করোনার প্রবল থাবা। আমরা যারা উত্তর পূর্বাঞ্চলে বসবাস করি, আমাদের জন্য খুব সুখবর নয়। করোনা যেখানে পৃথিবীতে নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে, আমরা যারা কবিতার সঙ্গে যাপন করি, কবিতাকে ভালোবাসি, আমরাও সুস্থ থাকতে পারি না। গৌরব চক্রবর্তী, আসলে আমরা অনেক চেষ্টা করেও সঠিক সময়ে আমি আসতে পারিনি। সে যাই হোক, যে কথা বলছিলাম যে উত্তর পূর্বাঞ্চলও সেই করোনার আক্রমণ থেকে রক্ষা পায়নি। আমাদের দেশ আজকে আহ, সংকটের মুখোমুখি। তো এই সংকট মুহূর্তে মানুষ খুব কষ্টে আছেন, খুব দুঃখে আছেন। সেই সব মানুষদের, না খেতে পাওয়া মানুষদের যন্ত্রণা অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য। আসলে আমরা যে প্রান্তে বসে, বিশেষ করে ত্রিপুরায়, এখানে একটা প্রান্তই বলতে পারেন, একটা দূরবর্তী অঞ্চলে, ভারতবর্ষের দূরবর্তী অঞ্চলে আমরা আছি। তারপরেও এ রাজ্যে যথেষ্ট লেখালেখি হচ্ছে, কবিতা হচ্ছে, উপন্যাস, ছোট গল্প, নাটক লেখা হচ্ছে। আমরা শিলচর আমাদের থেকে খুব বেশি দূরে নয়। আমি গেছি দু একবার। শতদলদার সঙ্গে একবার দেখা হয়েছিল কলকাতায় একটা অনুষ্ঠানে। ওখানে স্রোতের একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ, শেখা রায়, নমস্কার জানবেন। আমাকে লাইভে আসতে অনেক দেরি হয়ে গেল। শতদলদা অনেক চেষ্টা করেছেন আমার জন্যে। আমি আমার মোবাইলের যান্ত্রিক সমস্যার জন্যে আমি আসতে পারিনি। আসলে যে কথা বলছিলাম, যে এই মুহূর্তে ঘরে বসে আমরা কবিতা পড়ছি, কেউ গান করছেন, কেউ নাচ করছেন। এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে
আমাদেরকে যেতে হচ্ছে, এমন পরিস্থিতি আমাদের কাছে কখনো আসেনি। এই শতাব্দীর, এই সময়ের মানুষ, আমরা যারা এই প্রজন্মের মানুষ, কখনোই দুর্ভিক্ষ দেখেনি, মহামারী দেখেনি। আজকে যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। এই পরিস্থিতিতে ঘরে বসে থাকা ছাড়া আর কিছু করবার নেই আমাদের কাছে। কারণ সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে আছে। এই 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 অবস্থার মধ্যে থেকে আজকে বারবার মনে পড়ছে আমার সেই সব বন্ধুদের কথা, যাদের সঙ্গে আড্ডা মেরেছি, বিভিন্ন অনুষ্ঠানে গেছি, কথা বলেছি, কবিতা পড়েছি। আজকে তাদের কথা খুব মনে পড়ছে। যদি একবার তাদের সঙ্গে দেখা হতে পারত, যদি একবার তাদের সঙ্গে আড্ডা হতে পারত। সেই লক্ষ্যকে সামনে রেখেই বন্ধু যে আয়োজন করেছে, আমাকে ওনারা, বিশেষত শতদল আচার্য, কবি শতদল আচার্য, আমাকে আপনাদের সঙ্গে যুক্ত করতে অনেকটাই আজকে চেষ্টা করেছেন। তারপরেও খুব বেশি দেরি করে ফেললাম, কিছু করবার নেই। আমার সমস্যার কারণে এই পরিস্থিতিকে, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, পৃথিবী সুস্থ নয়। মানুষ ভয়ে ভয়ে কাটাচ্ছেন দিন, বাজারে যাচ্ছেন একটা আতঙ্ক পেছনে সামনে খেলা করে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দিন যাপন করছি। লকডাউনের পর লকডাউন বাড়ছে। সাধারণ খেটে খাওয়া মানুষদের অবস্থা একেবারেই দুর্বিষহ। মানুষ হাজার হাজার মাইল হেঁটে হেঁটে পাড়ি দিয়েছে বাড়ি। আসলে এই মুহূর্তটা আমাদের সবকিছু যেন বদলে দিয়েছে, সবকিছু যেন উলট পালট করে দিয়েছে। তো যে কথা বলছিলাম, যে এ রাজ্যে, বিশেষত ত্রিপুরায় প্রচুর লেখালেখি হচ্ছে। আপনারা, হ্যাঁ, শিখা রায় ঠিকই বলেছেন, আমরা খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, সত্যি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, শতদলদা কবিতা পড়ব। তো যে কথা বলছিলাম, যে ত্রিপুরা রাজ্যে প্রচুর লেখালেখি হচ্ছে। আপনারা একবার চলে আসুন, লকডাউন উঠে যাক। আমরা চাই লকডাউন উঠে যাক, আমরা সবাই আড্ডা দেব। সেই বর্তমান পরিস্থিতি নিয়ে একটি কবিতা পড়ছি। সেটি হলো, হ্যাঁ, গৌরব চক্রবর্তী বলছেন, কোনো সমস্যা নেই, মানুষ এখন যন্ত্রের দাস। ঠিকই বলেছেন আপনি, মানুষ যন্ত্রের দাস, কিছু করবার নেই আমাদের। গুড্ডুনাথ বলছেন, দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। দেখা হচ্ছে আমার পরিচিত মানুষদের সঙ্গে। হ্যাঁ, শিখা রায় বলছেন ভালো লেখেন অনেকেই। হ্যাঁ, ঠিক বলেছেন, অনেকেই ভালো লিখছেন। তাহলে এই পরিস্থিতি নিয়ে একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম ভয়। ভিড় ভাঙলে পড়ে থাকে এক দীঘল শূন্যতা। ভিড় ভাঙলে পড়ে থাকে এক দীঘল শূন্যতা। শূন্যতার ভেতর মৃত কোলাহল। অতঃপর পরস্পর দোষারোপে কাটে রাত, কাটে দিন। ভিড় থেকে একটা ভয় বাড়ি নিয়ে যায় মানুষ। ভিড় থেকে একটা ভয় বাড়ি নিয়ে যায় মানুষ। প্রতিবেশীরা আর চোখে দেখে ভয়ার্ত ছায়ায় দাঁড়িয়ে। ঘরের মানুষ ছুতে পারে না ছায়া সীমানা ডিঙিয়ে। পাখি তো অরণ্য চিনে, বুঝে তার বিরল ভাষা। মানুষ তো ভিড়ের প্রকৃত সত্য জানে। কেন তবু কোলাহলে মিশে
ভয় নিয়ে ফেরে বাড়ি। আসলে পরপর আরেকটি কবিতা পড়ে ফেলি চিকিৎসা কর্মীদের প্রতি। হ্যাঁ, ধন্যবাদ সুশান্ত ভট্টাচার্য। চিকিৎসা কর্মীদের প্রতি। পৃথিবীর জরাকাল কেটে গেলে মানুষের বাড়বে ভিড়। চিকিৎসালয়গুলো জুড়ে জমবে পিঁপড়েদের শাড়ি। অসুস্থ পৃথিবীতে চারিদিকেই কোথাও না কোথাও লকডাউন, তবু কিছু মানুষ সন্তানের মুখ দেখে পৃথিবীর সকল শিশুদের মুখে। স্ত্রী ভুলে থাকে স্বামীর অসুখ, জন্মদা পড়ে থাকে চিকিৎসাহীন ঘরে। ঘর থেকে ঘরের দূরত্ব বাড়ে মানুষ থেকে মানুষেরও। প্রকৃত মাস্ক না পেয়েও সব দেহের পাশে ছিল ওরা। পুনরায় লাঞ্ছিত হবার সম্ভাবনা জেনেও ওরাই হাতে তুলেছে সুই সিরিঞ্জ। দূরান্তে স্থানান্তরিত হবে একদিন, তবু জেগেছিল মানুষের পাশেই। তোমাদের জন্য ভয় হয়, তোমরা নীরব থেকো। তোমাদের জন্য ভাবনা হয়, তোমরা সুস্থ থেকো। মানুষের পাশে ছিল না যারা মারিকালে, তারাই দেখাবে দরদ, পূর্ণ করবে সকল কটরা। পৃথিবীর জরাকাল কেটে গেলে কিছু লোক সকল কর্তৃত্ব পাবে। গুহার ভেতর থেকে বের হয়ে হুক্কা হুয়া শব্দ তুলবে আবার। আসলে স্বাস্থ্যকর্মীরা যেভাবে দিনরাত্রি চেষ্টা করে যাচ্ছেন, হ্যাঁ, কবি প্রদীপ মজুমদারকে চিনি, নিশ্চয়ই চিনি, অবশ্যই চিনি। যে কথা বলছিলাম যে স্বাস্থ্যকর্মীরা দিনরাত্রি খেটে মরছেন আমাদের জন্য, অথচ নানাভাবে ওনারা লাঞ্ছিত হচ্ছেন, কোথাও না কোথাও অপমানিত হচ্ছেন। আসলে দিনকাল বড় খারাপ যাচ্ছে এই সময়ে। আরেকটি কবিতা পড়ি, ভালোবাসা, পড়ছি আরেকটি কবিতা। হ্যাঁ, কোন তরুণের একটি দুর্দান্ত কবিতার জন্য। কি হয়েছিল বুঝতে পারছি না। আরেকটি কবিতা পড়ছি কোন তরুণের একটি দুর্দান্ত কবিতার জন্য। জন্ম টিকাহীন আমি, কিরাত ভূমির এক অনালোকিত ছায়াপথ। তোমাদের সংসারে এসে দেখলাম মা কবিতার উড়োজাহাজ চড়েননি কখনো। বাবা ছিলেন অফিসের নিষ্ঠাবান সৎ পুরুষ। স্বামী হিসেবে ভিড়ে উচ্চারণ করা যাবে নাম এমন আদর্শ কেউ নই। পিতা হিসেবে নই যথেষ্ট দায়িত্ববান। প্রেমিক হিসেবে নই চেতুয়ান বৃক্ষ এই মরমের ঘাটে। সম্পাদক নই কোনো বেসরকারি সাহিত্য পত্রিকার। এত সব অপূর্ণতা জেনেও কবিতার কাছে নতজানু হই। ভালোবেসে আপনারা দু চারটি কবিতা নিয়ে যান, তাতেই তৃপ্ত থাকি। লিখতে এসে জানলাম লম্পটের দিকে ঝুঁকে পড়ে নারীরা। কুদৃশ্যের দিকে তাকিয়ে থাকে চমৎকার বৃদ্ধ। শুধু উন্মুখ হয়ে থাকি চেনা অচেনা কোনো তরুণের একটি দুর্দান্ত কবিতার জন্যে। হ্যাঁ, দেবাশ্রিতাদি অনেক খুঁজে পেয়েছেন। আমাকে আজকে একটু গোলমাল হয়ে গেল। একটা সাক্ষাৎকার নিতে গিয়ে একবার আমার বন্ধু কবি তমাল শেখর দে বলেছিল যে
কবিতা বিষয়ে একটি সাক্ষাৎকার নিতে গিয়ে বলেছিল যে আমি কেন কবিতা লিখি। এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা আমি শেয়ার করছি যে আমি আসলে কবি নই। এই যে বললাম আমি আসলে কবি নই, আমি বন্ধুকেও বলেছিলাম, সে বলছিল কেন। তো আমার উত্তর ছিল যে একজন কবি, মানে যাকে আমরা কবি বলি, সে আসলে কবিতা লিখতে পারে না। আমার কথাটা শুনে হয়তো শতদলদা ভাবছেন বা দেবশ্রীতাদি, গৌরব চক্রবর্তী, আপনারা ভাবছেন যে আমি কি বলছি, একজন কবিতা লিখতে পারে না কেউ। আমি বলি পারে না, কেননা কবিতাকে লেখা যায় না, কবিতা লিখিত হয়। এবার কার দ্বারা লিখিত হয়? আমার দ্বারা লিখিত হয়। তার মানে আমি লিখেছি তা নয়। আমার আমার বলার এখানে বিষয় হলো যে কবিতা সে নিজেই তাকে লিখিয়ে নেয় কাউকে আশ্রয় করে, কোনো ব্যক্তি মানুষকে আশ্রয় করে কবিতা নিজেই তাকে লিখিয়ে নেয়। মানুষ ইচ্ছে করলেই কবিতা লিখতে পারবে না। মানুষ ইচ্ছে করলেই শব্দকে শব্দের পর শব্দ জোড়া দিয়ে কবিতা লিখতে পারবেন না। অনেকেই আছেন হয়তো পারেন, শুনেছি শক্তি এমনও দিন গেছে 7টি 8টি করে কবিতা লিখতেন। আমাদের পীযূষ রাউত, কবি পীযূষ রাউত প্রতিদিন কবিতা লিখতেন এক সময়, সেটা লিখতেন। আমি মনে করি কবিতা তাকে দিয়ে লিখিয়ে নিত। এখানে অনেকেই কবিরা আছেন, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। কবিতা কি যখন ইচ্ছে লিখতে পারেন? আপনি পারেন কি? এটা সম্ভব কি? আমি জানি না আপনারা কি ভাববেন বা কি বলবেন। আমি বলি কি, ইচ্ছে করলেই কবিতা লেখা যায় না, ইচ্ছে করলেই কবিতা সম্ভব নয়। কবিতায় যে যাপন, যাপন থেকেই, হ্যাঁ সেটাই বলছিলাম গৌরব চক্রবর্তী, যে কবিতা তার ইচ্ছে মতো একজন মানুষকে, একজন ব্যক্তিকে আশ্রয় করে, তারপর সে নিজেই তাকে দিয়ে লিখিয়ে নেয়। তার অবয়ব কখনো দীর্ঘ হয়, কখনো ক্ষুদ্র হয়, কখনো এক পংক্তির হতে পারে, কখনো দুপংক্তির হতে পারে, ষটপদী হতে পারে, কখনো উম, অমিত্রাক্ষর হতে পারে, কখনো কি বলে লিমেরিক হতে পারে, কখনো মুক্ত ছন্দের হতে পারে, কখনো পয়ার, কখনো অক্ষরবৃত্তের, কখনো মাত্রাবৃত্তের অথবা স্বরবৃত্তের। সেটা নির্ধারণ করে কবিতা নিজেই। তার রূপ, তার অবয়ব কেমন হবে এই মুহূর্তে, সেটা সে নির্ধারণ করে। একজন কবি, যাকে আমরা কবি বলে চিনি, আসলে তিনি লিখেন, কিন্তু এই লেখাটা কবিতা নিজেকে নিজেকে তার মাধ্যমে লিখিয়ে নেয়। আর ওই সব লেখা পড়ে আমরা ভাবি যে উনি একজন কবি। আমার কথাটা, আমার বক্তব্যটা এখানেই বলতে চাইছিলাম। রাহুল শীল, হ্যাঁ সঙ্গে থেকেও এসেছো। আরেকটি কবিতা পড়ি তাহলে, শতদলদা। সব উলট পালট করে দিল আজকে শুরুতেই।
কবিতাটির নাম জলে তবু ভাসে। উৎপল দেবনাথ। হ্যাঁ, সঙ্গে থেকেও, খুব দেরি করে ফেলেছি ভাই। জলে তবু ভাসে। কখনো বাগানে ফুল ছিল না বলেই প্রজাপতির অসংখ্য পাখা পড়ে আছে সময়ের অতস মাটিতে। ফুল নেই একটাও, তবু জল দিই ভাবনার উষ্ণ মৃত্তিকায়। জলের নিজস্ব গন্ধ নেই, এ কথা জেনেছি আমি তোমার প্রণয়ে। কোন গন্ধ মেখে প্রজাপতি ফেলে যায় পাখা, এখন পিঁপড়েরা সেসব পাখা নেয় টেনে। কেন যে কষ্ট হয় এমন, রঙিন ডানায় মানুষের ভালোবাসার মৃত গন্ধে। বিস্তৃত বাগানে প্রতি রাতে ঘুমুবার আগে ভাঙা পাখাগুলো সব জড়ো করে রাখি। জল ঢালি, শুধু জল। এতটুকু জানি, জলে তবু ভাসে রোজ অসাম্প্রদায়িক ফুল। হ্যাঁ শতদলদা, পড়ছি। আসলে শুরুতেই মেজাজটা আজকে একটু দীর্ঘ খরার পর হয়তো এক সময় কবিতার স্রোত বয়ে। ঠিক বলেছ, ইচ্ছে করে কবিতা লিখতে পারা যায় না, আমারও ব্যক্তিগত মতামত তাই। ঠিক, দেবশ্রীতাদি ঠিক বলেছেন, ইচ্ছে করলেই কেউ কবিতা লিখতে পারবে না। এটা আমার আমার আপনার একই মত। আসলে কবিতা নিজের মতো করে আসে, সে নিজেকে লিখিয়ে নেয়। আরেকটি কবিতা পড়ছি, ভালোবাসার সরল জ্যামিতি। মুখ চুম্বন নয়, করমর্দন কিংবা আলিঙ্গন নয়। আরো দূরে থাকো, যেমনটা দূরত্বে আছো প্রণাম ভঙ্গিতে। আরো কিছুটা নির্মম হও, স্বপ্ন লম্ফন শেখাও বেঁচে থাকার জন্যে। নগরীর কোলাহল দেখাবার কথা ছিল, হরিৎ অরণ্যে হারিয়ে যাবারও। শুনতে কি পাচ্ছ চারিদিকে অস্পর্শী সব সব? পুত্র মুখাগ্নি করেনি প্রিয় পিতার, জননী সন্তানের নিথর বুকে ঝরায়নি অশ্রু। প্রায়ান্ধ নগরীর আকাশে এখন নতুন নক্ষত্র উকি মেরে দেখে মৃত আধ মরা মানুষের মুখ। নদী উঠেছে ফুলে নির্মল জলে, মুন্ডু কাটা গাছেদের মাথায় গজিয়েছে সবুজ মুকুট। মানুষ ছাড়া কে আছে এমন আকাশে দেখবে গোলাপি চাঁদ? কর্ম সমাপন শেষে পৃথিবীর সোনালী পথে মার্বেলের মতো বাড়ি ফিরত মানুষ। সেই সব মানুষের মুখে প্রলম্বিত ভয়, শোকে স্তব্ধ নগরী ভুলে গেছে ভালোবাসার সরল জ্যামিতি। যদিও মুখচুম্বন থেকে বিরত থাকো, হ্যান্ডশেক কিংবা জড়িয়ে ধরা থেকেও, একদিন মানুষের কাছে ফিরে এসো। একদিন মানুষের কাছে ফিরে এসো প্রজ্ঞা। মৃত নগরীর থেকে দূরে কোথাও শিখিও ভালোবাসার সরল জ্যামিতি। আসলে এই যে যারা এই কবিতা লিখছেন, পড়ছেন, কবিতার পর কবিতা লিখিত হচ্ছে, আমাদের সেই যাপন কোথায়? ওই যে একটু আগে বলেছিলাম, কবিতা ব্যক্তিকে দিয়ে নিজেকে লিখিয়ে নেয়,
এই লিখিয়ে নেওয়ার পূর্বে একজন কবির ভেতরে যে যাপন, যে অনুভব, একটি দৃশ্য কিংবা একটি শব্দ আপনাকে একটি কবিতা দিতে পারে, একটি বাক্য কিংবা একটি ঘটনা আপনাকে একটি কবিতা দিতে পারে। আমি এমনও মানুষকে দেখেছি যারা একটি কবিতা পড়ে আরেকটি কবিতা লিখে ফেলতে পারেন। আমি মনে করি এটা ঠিক নয়। কেননা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি যখন লিখব আমি তখন অন্য কবিতা পড়ব না, আর আমি যখন পড়ব আমি তখন কবিতা লিখব না। কারণ আবারও বলি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। আমি একটি কবিতা পড়ে যখন আরেকটি কবিতা লিখতে গেলাম, তখন ওই কবিতার প্রভাব কোনো না কোনোভাবে আমার কবিতায় থেকে যেতে পারে। সেজন্য আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে যখন আমি কবিতা পড়ব তখন আমি লিখব না, যখন আমি লিখব তখন আমি পড়ব না। এই যে পড়া এবং লেখার মধ্যবর্তী সময়টা, সেটা একজন কবির যাপন। একটি একটি ঘটনা যে কোনো মানুষের মাথায়, হাজার মানুষের মাথায় হাজার প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু একজন কবি সেই ঘটনার ভেতর থেকে তার কবিতার বিষয় নিয়ে আসতে পারেন। আসলে এখন যে দেখা যাচ্ছে প্রতিদিন প্রচুর ফেসবুকে কবিতা লেখা হচ্ছে, আমি তাকে সমর্থন করি। যারা লিখছেন লিখুন, সমস্যা নেই, কিন্তু কবিতার কাছে যেতে পারাটাই বড় কথা। আমরা যারা লেখালেখি নিয়ে দিন যাপন করি, যে প্রসূন চক্রবর্তী, শতদল আচার্য, হ্যাঁ দাদা, আসলে আমি তো শুরুতেই একটু উলটপালট হয়ে গেল, মেজাজটা ঠিক খুঁজে পাচ্ছি না কিভাবে হলে ভালো হবে। পড়ে যাচ্ছি আজকে একটার পর একটা কবিতা। আরেকটি কবিতা পড়ছি, প্ল্যাটফর্ম। এখন আর হাত ধরে হাঁটার বয়স নেই বলে পরস্পর দূরত্ব রেখে হাঁটাই পছন্দের। এখন আর হাত ধরে হাঁটার বয়স নেই বলে পরস্পর দূরত্ব রেখে হাঁটাই পছন্দের। এভাবে পায়ের চিহ্ন মুছে যেতে থাকে, এভাবে ছায়া হতে থাকে প্রলম্বিত। পাহাড় থেকে যেমন নদী সরে সরে যায়, আকাশ থেকে নামে পরিযায়ী মেঘ, তবু নদী গতিমুখু, পাহাড়ের অটল দৃষ্টি, মেঘের প্রতি তবু প্রত্যাশা জাগিয়ে রাখে আকাশ। মাঝখানে শুধু সাবানের ফেনার মতো ভেসে ওঠে আলো, নিভে যায়, তার তাপ নিতে পারে না মানুষ। দূরগামী রেল আসে, হুইসেল বাজায়, অথচ একই প্ল্যাটফর্মে পৌঁছতে পারে না অনেকেই আর। হ্যাঁ রাহুল, নেট স্লো হয়তো হতেই পারে। সে তো যে কথা বলছিলাম, যে কবিতা যাপনের বিষয়, যিনি যত বেশি কবিতায় যাপন করবেন, ধন্যবাদ শতদল দা, যিনি যত বেশি কবিতায় যাপন করবেন, কবিতা তার তত বেশি কাছাকাছি থাকবে। এই যে কাছাকাছি থাকা, কবিতার কাছে থাকা, কবিতার জন্য থাকা, কবিতার প্রতি সমর্পণ। কবিতা এমন এক রাক্ষসী প্রেমিকা, সে তার পাশে অন্য কাউকে আর অ্যালাউ করে না। সে চায় তাকে নিয়েই শুধু ভাবনা হবে, তাকে নিয়েই ভাববে,
তার বাইরে অন্য কিছু নয়। আসলে ভাবি মাঝে মধ্যে যে জীবনে একটি মাত্র বাক্য লিখে যদি মরে যেতে পারি তাহলেই সার্থকতা। কিন্তু সেই একটি মাত্র বাক্যের সন্ধানে কেটে যাচ্ছে আমাদের কত 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 দিন, কতটা সময়, তবু সেই একটি বাক্যের সন্ধান পাচ্ছি না, শুধু শব্দগুলোকে বহন করে যাচ্ছি। সেজন্য মাঝে মাঝে মনে হয় যে আমি একজন শব্দবাহক ছাড়া আর কিছু নই। কবি তো অনেক দূরের কথা, অনেক সাধনার ফসল। আপনারা যারা আছেন, আপনারা হয়তো আমার কথা আহ, অনুভব করতে পারছেন কিনা আমি জানি না। আমি একেবারেই ভেতর থেকে বলতে চাইছি যে কবিতার কাছে যাওয়াটা খুব কঠিন বিষয়। গৌরব চক্রবর্তী বলছেন যেগুলো কবিতা পড়লেন সব খুব প্রাসঙ্গিক, চোখে ছবি হয়ে ভেসে ওঠে আপনার কবিতা। হ্যাঁ, ধন্যবাদ গৌরব চক্রবর্তী। আসলে সেটাই বলছিলাম যে ভাই, কবিতার কাছে দাদা, যে কবিতার কাছে যেতে পারাটাই কঠিন বিষয়। কখনো কখনো ভাবি যে সমস্ত রাত জেগে থেকে যদি একটি মাত্র ভোরবেলা উঠে যদি আশ্চর্য একটি পংক্তি লিখিত হতো আমার কলমে, তাহলে ভাবতে পারতাম যে রাত্রি যাপনটা সার্থক। আর ওই এজন্য কবিতায় যাপন খুব দরকার। তো আরেকটি কবিতা পড়ছি, নিষাদ রাত্রি কথা। আমি বন্ধুর পেজে সেদিনও, কালকেও, খুব সম্ভবত কালকেই ঝুমুর পান্ডেদি কথা বলছিলেন, গান নিয়ে বলছিলেন, উপন্যাস নিয়ে বলছিলেন, কিন্তু আমার নেটের জন্য আমি শুনতে পারিনি। সুমন গুন্ডা একদিন ছিলেন, আমি শুনেছি। তো বেশ সমৃদ্ধ আলোচনা। আমি সাধারণ, আমি আমার মতো করে কথাগুলো বলে যাচ্ছি। সেই বলে যাওয়াটা কতটা প্রাসঙ্গিক, সেটা কতটা যোগ্য আমি তাও জানি না। তবু শতদলদার আমন্ত্রণকে আমি উপেক্ষা করতে পারিনি। কারণ কবি শতদল আচার্য যতদূর আমি চিনি একজন ভালো মানুষ, সুন্দর মনের মানুষ। তার আবেদনকে আমি উপেক্ষা করতে পারিনি। আমার ভাবছি যে এখানে কথা বলছি আপনাদের সামনে, আমি কতটা যোগ্য। যাই হোক, কবিতা পড়ছি, আরেকটি কবিতা, নিষাদ রাত্রি কথা। প্রতিটা দিন এক একটা উড়ান হয়ে আসে মানুষের কাছে। প্রতিটা উড়ানেই হারিয়ে যেতে থাকে এক একটা স্বরলিপি। মানুষ তো হারাবার কোনো বস্তু নয়। এই যে উড়ানের কথা বললাম, একদিন সকলকেই এভাবে এক একটা উড়ান শেষে শেষ উড়ানের দিকে যেতে হয়। স্মৃতি আলমারি জুড়ে জমে থাকে কিছু পুরনো জামা, বই, শীত বিকেলের নীল সোয়েটার, অসমাপ্ত ডায়েরি যাতে লিখে ফেলবার কথা ছিল মহাকাব্য। উড়ান পাখির পালকেরা লিখে দিয়ে যায় হাজারো উপন্যাস। তোমাকে বলার ছিল, এত দুঃখ নিয়েও মানুষ প্রতিদিন উড়ান ভরে মনোডানায় তুলে রাখে অন্তিম উড়ানের নিষাদ রাত্রি কথা। হ্যাঁ দাদা, শতদল আচার্য ভালোবাসার কথা বললেন। পৃথিবীতে ভালোবাসা ছাড়া আর কিছু নয়, নেই। কারণ এই ভালোবাসার টানেই আমরা পরস্পরের কাছাকাছি। অথচ শত শত কিলোমিটার দূরে থেকেও
আজকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, শিলচর, আসাম, ত্রিপুরা কোথাও দূরে নেই। কবিতার জগতে এই ভালোবাসার টানেই আমরা পরস্পরের কাছে চলে আসি কখনো কখনো। আরেকটি কবিতা পড়ি, গুটি। অর্ধেক ধুলোয় অর্ধেক দেখতে পাই, অথবা তারও কম। গর্তে 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 জমানো অবিশ্বাস, উঁচু নিচু সময়ের দলিল। আপনি কি তবে পুরোটাই দেখতে পান? আমার দিব্য নয়ন নেই, অথচ চারিদিকেই কুরুভূমি। সঞ্জয়েরা এই সময়ে জন্মায় না আর কোনো ঘরে। সঞ্জয়েরা এই সময়ে আর জন্মায় না কোনো ঘরে। এই ভেবে দাবার গুটি ছড়িয়ে বসে শকুনির দল। কুন্তলা দে। খুব সুন্দর কবিতা, দারুণ। ধন্যবাদ জানবেন দিদি। আসলে আমাদের আজকের শুরুটাই আমার একটু এলোমেলো হয়ে গেল, মেজাজটা ঠিক কবিতার মেজাজে নেই। হ্যাঁ, খুব ইচ্ছে ছিল কবিতা পড়বো। যাই হোক, পড়ছি, কবিতাই পড়ছি, কথা বলছি আপনাদের সঙ্গে। যদি সরাসরি কথা বলার সুযোগ থাকতো তাহলে আরো ভালো হতো। আমরা পরস্পর নিজেদেরকে আরো ভালো করে জেনে নিতে পারতাম। মায়া। আমি শেষ করব আর একটি কবিতা, এটা আর একটি কবিতা পড়ে আজকে শেষ করব। মায়া। অনেক দূর এগিয়ে গিয়ে দেখা গেল পেছনে ছায়াচিহ্ন বরাবর মায়ার অদৃশ্য সংসার। অনেক দূর এগিয়ে গিয়ে দেখা গেল পেছনে ছায়াচিহ্ন বরাবর মায়ার অদৃশ্য সংসার। বিস্মৃতির অন্ধকারে জীবনের আলোক বিন্দু বুদবুদের মতো ফুলে ফুলে ওঠে, ডুবে যায় অর্জিত অন্ধকারে। মানুষ মনে রাখে না ছায়ানগরীর ভাষা। মানুষ মনে রাখে না ছায়ানগরীর ভাষা। এইসব অন্ধ নগরীর মানুষেরা জানে ভালোবাসার যুদ্ধ থেমে গেলে চড়া মূল্যে বিকয় অস্ত্র। ভালোবাসা ছাড়া এমন কোনো শব্দাস্ত্র নেই যাতে জয় করা যাবে মানুষের মন। সত্যের পরাজয় থেকে যায় স্পর্শাতীত পৃথিবীর মানুষের কাছে। বোধের আড়ালে তবু বেঁচে থাকে প্রকৃত শেকড়। ওখানে যাবতীয় প্রার্থনা রেখে, ওখানে যাবতীয় প্রার্থনা রেখে বৃক্ষের মতো শার্টের সব বোতাম খুলে দিই। কখনো বৃক্ষের ভেতর থেকে বৃষ্টি নিয়ে আসবে মানুষ। শিখা রায়, শতদল আচার্য, সবকিছু কথা ও কবিতায় ভালোই লাগছে। হ্যাঁ, শিখা রায় বলছেন খুব সুন্দর কবিতা। দেবাশ্রিতা চৌধুরী, কবি দেবাশ্রিতা চৌধুরী বলছেন ভালো লাগছে। হ্যাঁ দিদি, ভালো লাগছে। আসলে অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি। আরেকটি কবিতা পড়ে আমার এই বন্ধু যে আজকে লাইভের অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান ত্যাগ করব। যারাই সঙ্গে ছিলেন, আপনারা, ভালো লাগছে যে অন্তত একটু সময় হলেও আমাকে সঙ্গ দিয়েছেন। আমি ভালো বক্তা নই, ভালো কবিতাও লিখতে পারি না। যাই হোক, আমি চেষ্টা করি নিজের মতো করে লিখবার।
আরেকটি কবিতা পড়ে শেষ করছি। সম্ভাব্য দলিল। সম্ভাব্য দলিল। দিনের আলোয় যতটা দূরে থাকো, মৃদুলা ভট্টাচার্য। হ্যাঁ মৃদুলাদি, শুরু এলোমেলো হলেও কথা এবং কবিতা দুই ভালো লাগা, ভালোবাসা দাদা। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন দিদি। সম্ভাব্য দলিল। দিনের আলোয় যতটা দূরে থাকো, ছায়া ঘন হতেই উঠোনে নামে পড়ি। কেমন সব রকমারি দৃশ্য অঙ্কিত হতে থাকে এমন দৃষ্টির আড়ালে, মন পবনের স্বপ্ন ঢেলে রাখা যেন লিখে যায় জ্যোৎস্নার রকমারি চিঠি। সব দৃষ্টিতে সকল মুহূর্ত ধরতে অপারগ বলেই অপূর্ণ অর্ধেক আমি। এই অর্ধেক আমি খণ্ড ক্ষুদ্র হতে হতে অসংখ্য দৃশ্যে ছড়িয়ে পড়ি। এই অর্ধেক আমি খণ্ড ক্ষুদ্র হতে হতে অসংখ্য দৃশ্যে ছড়িয়ে পড়ি। নগরীর পর নগরী জুড়ে অঙ্কিত হয় মানুষের অবিশ্বাসী মুখ। এত রং ছড়ানো চারিদিকে, কোন রঙে আঁকতে পারি তোমাকে। সময়ের চাঁদ ভাণ্ড ভেঙে মহারথীগণ একদিন তোমাকেই ছুতে এসে নিজেরাই রঙিন হয়ে উঠেছেন মায়ারূপে মোহিত বাণী বিন্যাসে। আকাশ থেকে আমিও ঘুমকে নামাই তোমার কাছে যাব বলে। এমন কোনো মন্ত্র তো শেখাও, এমন কোনো মন্ত্র তো শেখাও যা উচ্চারণে পূর্ণ হবে সম্ভাব্য দলিল। মৃদুলাদি বলছেন পড়ুন। আসলে যারা আছেন তারা বোরিং হবেন দীর্ঘ সময় কবিতা পড়লে। শতদল দা বলছেন কবি ও কবিতার বিশ্লেষণ এক নতুন মাত্রা দিয়ে দিলেন। আসলে শতদল দা, আমি এভাবেই ভাবি যে মানুষ, একজন ব্যক্তি কবিতাকে লিখতে পারে না, কবিতা সেই ব্যক্তিকে আশ্রয় করে নিজেকে লিখিয়ে নেয়। তার অবয়ব নিজেই নির্ধারণ করে কত দূর হবে। আপনি ধরুন একটি কবিতা লিখিত হচ্ছে, আপনি ধরুন 6 লাইন লিখে লেখাটা বন্ধ হয়ে গেল, অনেক রাত্র অবধি জাগলেন, অন্ধকার, আরো অন্ধকার ঘনিয়ে এলো। সেই কবিতার 6 লাইনের পরে আপনি ভাবতে 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 ঘুমিয়ে গেলেন। ভাবলেন হয়তো কবিতাটাকে আরেকটু বড় করা যেতে পারে, আরেকটু বড় হওয়া উচিত ছিল। কিন্তু ভোরবেলা, গভীর রাত্রে ঘুমিয়েও ভোরবেলা উঠে দেখলেন কবিতাটা 6 লাইনেই রয়ে গেছে। আপনি আর ইচ্ছে করেও একটি শব্দ, একটি লাইন কবিতাটিতে যুক্ত করতে পারেননি। কেন পারেননি? এর ব্যাখ্যা আছে, সে অন্য ব্যাখ্যা, ব্যক্তি বিশেষে সে ব্যাখ্যা নির্ধারণ করে। কেউ কেউ পারেন, কেউ কেউ হয়তো এই কবিতাটাকে টেনে 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 15, 20, 20, 35 লাইন করে ফেলবেন। কিন্তু আপনি একবার ভাবুন, এই যে আপনি 6 লাইন লিখলেন, সেই 6 লাইনের পরে আর যে যুক্ত হলো, সেই যুক্ত অংশটুকু আপনি যখন কবিতাটা পড়বেন, একজন নিবিড় পাঠক হিসেবে কবিতাটা যখন পড়বেন, তখন ঠিক আপনি ধরে ফেলতে পারবেন যে কবিতাটি জোর করে লিখিত হয়েছে, টেনে টেনে লম্বা করা হয়েছে। এই যে টেনে টেনে লম্বা করা, এটা কবিতার জন্য স্বাস্থ্যকর নয়, সেটা কবিতার জন্য শুভন সুন্দর নয়। কবিতা, ওই যে বললাম, কোনো কোনো ব্যক্তির মাথায় ঘাড়ে ভর করে,
এই প্রেমিকা, সে এক রাক্ষসী প্রেমিকা, যাকে ধরে তাকে আর ছাড়ে না কখনো। কেউ কেউ হয়তো তাকেই তাকে নিয়েই কাটিয়ে দেন সমস্ত জীবন। যে কথা বলছিলাম যে 6 লাইনের পর আপনি আর লিখতে পারলেন না, লিখলে জোর করে লিখলেন। এই জোর করে লেখা একজন সচেতন পাঠক ঠিক ধরে ফেলবে এই চাতুরী। অতএব কবিতা সে নিজেই নিজেকে লিখিয়ে নেয়, যতটুকু তার অবয়ব হওয়া প্রয়োজন ততটাই সে নির্ধারণ করে। কুন্তলা দে বলছেন, বা এই কবিতাটা খুবই ভালো। হ্যাঁ, ধন্যবাদ, জানবেন। শতদলদা বলছেন, আর এক দুটো পড়ুন। আসলে পড়তে তো পারি, বোরিং না হয় যারাই আছেন। দেরিতে এসেছি, কিন্তু কবিতা ভীষণ মনোজ্ঞ। কুন্তলা দে, ধন্যবাদ, জানবেন। একদম ঠিক। তাহলে হ্যাঁ, শিখা রায় ঠিকই বলেছেন। আসলে কথা হয়ে যায়। তাহলে আর ছোট ছোট দুটো কবিতা পড়ি। শতদলদা বলছেন, অনেকেই বলছেন। শূন্য নাটাই, কবিতাটির নাম শূন্য নাটাই। আমরা কবিতার আগে ব্যাখ্যা বাঞ্ছনীয় নয়, তবু জাস্ট দুটো কথা বলছি। ঠিক আছে, হয়তো কবিতার আগে ব্যাখ্যা প্রয়োজন নেই, পড়ছি। শূন্য নাটাই। সময় মাতাল হলে সুতু ছেড়ে দাঁড়িয়ে থাকতে হয়। সময় মাতাল হলে সুতু ছেড়ে দাঁড়িয়ে থাকতে হয়। আকাশে তখন রং বেরঙের ঘুড়ি ওড়ে। অধপতিত গৃহকর্তা কপাট বন্ধ করে প্রলাপ বকে, অনুশোচনার দলিল ঢাকে মিথ্যার মন্দ মেকআপে। ভুল পথ থেকে ফিরে আসা যায় না বলে সকল সাপদেরা ছেঁড়া দামামা কাঁধে ফেরি করে দারিদ্র। প্রজন্মের পর প্রজন্ম ভুল পথ ধরে হাঁটে, আর শিশুর হাতে তুলে দেয় শূন্য নাটাই ভুল ব্যাকরণ। আমি রঙিন ঘুড়ি জড়ো করি, কোনোদিন সন্তানেরা ফিরে ঘুড়ি উড়াতে চায় যদি ক্রমাগত নীল আকাশে। আমাদের নীল আকাশটাও এখন আর নীল নেই। যে কথাটা বলছিলাম, যে আমাদের মনে আছে আমাদের বয়সী যারা ছোট থাকতে কত ঘুড়ি উড়িয়েছি, আমাদের সন্তানেরা সেই ঘুড়ি ওড়াবার সুযোগ নেই। এক শিক্ষকের বাড়ি থেকে অন্য শিক্ষকের বাড়ি, এই পাঠ থেকে সেই ক্লাসে ওদের শৈশব আমরা কেড়ে নিচ্ছি। নির্ধারিত চেয়ার। ভেতরে অ্যাটেন্ডার বললেন, রোগী ছাড়া বাকিরা চেয়ার ছেড়ে উঠুন। ভেতরে অ্যাটেন্ডার বললেন, রোগী ছাড়া বাকিরা চেয়ার ছেড়ে উঠুন। দ্বিতীয় তৃতীয়বার একই আবেদন তার। সিট ছাড়েনি কেউ। দৃশ্যত অসুস্থ সকলেই। অগত্যা বাইরে আমাকেই যেতে হলো। ডাক্তার বাবু, তুমি কি জানো আমিও পাখির মতো সুস্থ নই। প্রতিবার আমাকেই ছাড়তে হয় নির্ধারিত চেয়ার। প্রতিবার আমাকেই ছাড়তে হয় নির্ধারিত চেয়ার।
শেষ কবিতা পড়ব শতদল দা। আমি দীর্ঘ সময় থেকে আর বোরিং করতে চাই না। হ্যাঁ, ধন্যবাদ কুন্তলা দেদি, ধন্যবাদ জানবেন। আমার শেষ কবিতাটি পড়ছি। কবিতাটির নাম প্রেমিকেরা জ্যোৎস্না ভাঙে চাঁদের দুপুরে। কবিতাটির নাম প্রেমিকেরা জ্যোৎস্না ভাঙে চাঁদের দুপুরে। আলো ঝরে ঘোলা মদ মনে হয় চন্দ্রদেহ, এ সম্ভার পান করা দুঃসহ, শরীরে মাখা অকল্পনীয়। এমন আলোতে ঘর ছাড়ে প্রেমিক বাউল রাত্রি সেজে। এমন আলোতে ঘর ছাড়ে প্রেমিক বাউল রাত্রি সেজে। একতারা বাজে বন্ধা পল্লীর অন্তরে বাহিরে বালুচরে। নগরীর পথে বাউলিনী আঁচল ওড়ায় দিক ভ্রমে। কে যে কবে কাকে দেখেছিল ভুলেই গেছে আজ উভয়ে। কে যে কবে কাকে দেখেছিল ভুলেই গেছে আজ উভয়ে। ভুলে যাওয়া ও মনে রাখার মন্ত্র সময়ের মধ্য কপাট জানে। ওখানেই আলো এসে রোজ আসন পেতে বসে নির্জনে। গল্প শুনে প্রেমিকেরা কেন জ্যোৎস্না ভাঙে চাঁদের দুপুরে। অনেকগুলো কবিতা পড়লাম। শতদল দা, শিখা রায়, কুন্তলা দে, আপনারা যারা আরো অনেকে যারা সঙ্গে ছিলেন, যতক্ষণই ছিলেন, মৃদুলা দি, আপনারা যারা সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে বন্ধু গ্রুপের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। শুরুতে আমার আশাটা বিলম্বিত হয়েছে, তাই একটু সময় বেশি নিয়ে নিলাম। ভালো থাকবেন সকলে। এই করোনা কাল চলছে, এইরকম অনুষ্ঠান আমরা করোনা কালের পূর্বে করিনি কখনো, খুব কমই হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ শতদল দা। যে কথাটা বলছিলাম, কথাটা বলেই শেষ করছি যে করোনা কাল চলাকালীনের সময়ের পূর্বে এইরকম অনুষ্ঠান আর হয়নি। এই সময়ে আরো হবে। বন্ধু একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে নানান জায়গার কবি সাহিত্যিকদের একটা জায়গায় বন্ধু গ্রুপে এনে অনুষ্ঠান করবার জন্যে। আপনাদের সঙ্গে থাকতে পেরে আমার ভালো লেগেছে। আপনারা সবাই, হ্যাঁ, রাজেশ তুমি শেষ সময়ে এলে, প্রসূন চক্রবর্তী, হ্যাঁ, সবাই ভালো থাকুন, নিজের প্রতি যত্নবান হন। কারণ এখন মানুষ থেকে মানুষের দূরত্বে থাকাটাই মানুষকে বাঁচিয়ে রাখবার একমাত্র ভ্যাকসিন। এছাড়া আর কোনো ঔষধ নেই। আমরা নিজেই নিজেকে বাঁচিয়ে রাখব। নমস্কার জানবেন। ধন্যবাদ।